বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু এখন ঢাকা। রাজধানীর বাতাসে ভেসে বেড়াচ্ছে অস্বস্তি, অনিশ্চয়তা আর এক গভীর রাজনৈতিক নাটকের গন্ধ। ক্ষমতার পালাবদলের পর পদ্মার আড়ালে যে নীরব লড়াই শুরু হয়েছে তা ক্রমেই রূপ নিচ্ছে এক রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলারে। বাইরে থেকে দেখলে অনেকেই এটিকে সাধারণ প্রশাসনিক রদবদল কিংবা অসুস্থতার কারণে পদত্যাগ বলে মনে করতে পারেন, কিন্তু রাজনীতির দাবার ছকে কোনো চালই উদ্দেশ্যহীন নয়। সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে পৌঁছায় একটি গুরুত্বপূর্ণ পদত্যাগপত্র। পদত্যাগপত্রে স্বাক্ষর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি জানান, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দ্রুততার সঙ্গে সেই পদত্যাগপত্রও গ্রহণ করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, এই ব্যাখ্যার আড়ালে রয়েছে আরও গভীর বাস্তবতা। তাদের মতে, দীপেন দেওয়ানের বিদায়ের সঙ্গে জড়িয়ে আছে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে তৈরি হওয়া নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। সাম্প্রতিক সময়ে পাহাড়ি অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক ভারসাম্যের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম এখন জাতীয় রাজনীতির সবচেয়ে জটিল অধ্যায়গুলোর একটি। এমন পরিস্থিতি সামাল দিতে যে দৃঢ়তা ও কৌশলগত সক্ষমতা প্রয়োজন, সেখানে কোথাও না কোথাও দীপেন দেওয়ানের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে। দীপেন দেওয়ানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে আরও একটি আলোড়ন সৃষ্টিকারী তথ্য। সড়ক, সেতু ও রেলপথ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ রবিউল আলমকে নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। এক সময় ক্ষমতার প্রভাব ও প্রভাবশালী অবস্থানের কারণে তিনি নিজেকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলেন, কিন্তু সাম্প্রতিক এক মন্তব্য তাকে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। চাঁদাবাজি ও সিন্ডিকেট বিরোধী অবস্থানকে সামনে রেখে ক্ষমতায় আসা সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী যখন প্রকাশ্যে এমন মন্তব্য করেন, যা অনেকের কাছে চাঁদাবাজির প্রতি নমনীয় মনোভাব হিসেবে প্রতীয়মান হয়, তখন তা সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ পর্যন্ত সবার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকারের ভাবমূর্তির জন্যও এটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে বিতর্ক শুধু বক্তব্য ঘিরে নয়। শেখ রবিউল আলমের হাতে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব কেন্দ্রীভূত হওয়ায় দলীয় অভ্যন্তরেও দীর্ঘদিন ধরে অসন্তোষ জমা হচ্ছিল। অনেকেই মনে করেন এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছিল। এই অবস্থায় নতুন মুখকে মন্ত্রিসভায় আনার আলোচনা জোরালো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান শিগগিরই মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। এই রাজনৈতিক নাটকের আরেক আলোচিত চরিত্র নুরুল হক নূর। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা এই তরুণ নেতা একসময় শ্রম মন্ত্রণালয় থেকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও তার বিদায় ঘণ্টা বেজে উঠতে পারে। অভিযোগ উঠেছে, প্রবাসীদের স্বার্থ রক্ষার পরিবর্তে মন্ত্রণালয়ের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রবাসীদের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে একাধিকবার নূরকে সরাসরি বিক্ষোভের মুখোমুখিও পড়তে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মন্ত্রিসভায় এই আকস্মিক ভূমিকম্পের প্রকৃত কেন্দ্র কোথায়? এর উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন প্রশাসনিক কৌশলের দিকে। তিনি চালু করেছেন একটি কঠোর পারফরম্যান্স মনিটরিং মেকানিজম, যার মাধ্যমে প্রতিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের কর্মকাণ্ড নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে। দায়িত্ব অবহেলা, দুর্নীতি, তদবির, সিন্ডিকেট নিয়ন্ত্রণ কিংবা ক্ষমতার অপব্যবহারের সামান্যতম অভিযোগ পেলেও কাউকে আর ছাড় দেওয়া হবে না, এমন বার্তাই স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে। শুধু মন্ত্রী পরিষদ নয়, এই নজরদারির আওতায় এসেছে দলীয় অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারাও। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আর্থিক লেনদেন এবং যোগাযোগ ব্যবস্থাও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারকদের ভাষ্য অনুযায়ী অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঠিকাদারি, সিন্ডিকেট, তদবির বাণিজ্য, উন্নয়ন প্রকল্পের গাফিলতি কিংবা জনগণ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। বিশেষ করে যেসব সংসদ সদস্য নিজেদের নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সময় দিচ্ছেন না, তাদের ব্যাপারেও অসন্তোষ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাজ্যের দীর্ঘ সময় বসবাসের অভিজ্ঞতা তারেক রহমানের প্রশাসনিক চিন্তাধারায় বড় প্রভাব ফেলেছে। ব্রিটিশ পার্লামেন্টের জবাবদিহিমূলক কাঠামো এবং সিলেক্ট কমিটির ব্যবস্থার আদলে তিনি একটি স্বচ্ছ ও কার্যকর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে চাইছেন। অর্থ উপদেষ্টা, মুখ্য সচিব এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে প্রতিদিন প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিচ্ছেন বলেও জানা যাচ্ছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় এখন স্পষ্ট, সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী শক্তি নয়, বরং নিজেদের ভেতরের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যর্থতা। তারেক রহমান খুব ভালো করেই উপলব্ধি করেন যে ইতিহাস দ্বিতীয়বার একই ভুল ক্ষমা করে না। একটি রাষ্ট্রকে বিপদের কিনারা থেকে ফিরিয়ে আনতে হলে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। দীপেন দেওয়ানের পদত্যাগ, শেখ রবিউল আলমের প্রভাব কমে যাওয়া কিংবা নুরুল হক নূরকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো বৃহত্তর একটি রাজনৈতিক শুদ্ধি অভিযানের অংশ বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। এখন প্রশ্ন একটাই, তারেক রহমানের এই কঠোর জিরো টলারেন্স নীতি কি শেষ পর্যন্ত সরকারকে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা এনে দিতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় রাজনৈতিক ঝড়? উত্তর সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতির এই রুদ্ধশ্বাস অধ্যায় এখনো অনেক দূর করাবে, আর পুরো জাতি সেই নাটকীয় পরিণতির অপেক্ষায় প্রহর গুনছে।